মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় midnighthorrorstation.in। শুনতে থাকুন আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে প্রাক জ্যোতিষ। যীশুখ্রিস্টের জন্মের ১৫০০ বছর আগের কথা। ভারতবর্ষের উত্তর দিকে তখন দ্রাবিড় সভ্যতার মানুষের বসবাস। ঠিক এই সময়ে খাইবার পাস দিয়ে মধ্য এশিয়ার এক যুদ্ধবাজ উন্নত জাতি ভারতবর্ষে প্রবেশ করতে থাকে। আদিম অধিবাসীদের যুদ্ধে হারিয়ে দিয়ে উত্তর ভারত দখল করে এরা। পরাজিত হয়ে আদি বাসিন্দারা বিন্ধ্য পর্বত নিয়ে দক্ষিণে চলে আসে। উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চল জুড়ে তৈরি হয় এক নতুন সাম্রাজ্য, আর্যাবর্ত। ভারতে প্রবেশের সময় আর্যদের প্রধান কাজ ছিল যুদ্ধ, কিন্তু একবার দেশ দখল হয়ে গেলে আর তাদের যুদ্ধের প্রয়োজন রইল না। ফলে তখন তারা স্থির হয়ে বসে জ্ঞান বিজ্ঞান আরোহণের চেষ্টা করলেন। এর কয়েক বছর আগে শুরু হবে আমাদের গল্প। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী অবলম্বনে মিডনাইট হরর স্টেশনে আজকের গল্প প্রাক জ্যোতিষ। আর্য, দ্রাবিড়, হুন, মঙ্গল প্রত্যেক মৌলিক জাতির জীবনেই এমন একটা সময় আসে যেটাকে তার নবীন যৌবন বলা চলে। যখন তপ্ত যৌবনের দুর্দমনীয় অপরিণামদর্শিতায় তারা বহু অসম্ভব ও হাস্যকর প্রতিজ্ঞা করে বসে এবং শেষ পর্যন্ত সেই প্রতিজ্ঞা পালন করে ছাড়ে। যাদের আমরা আর্য জাতি বলে জানি, তাদের জীবনে এই নবীন যৌবন এসেছিল বোধহয় কুরুক্ষেত্র যুদ্ধেরও আগে। পাঁজি পুঁথি তখনও জন্মগ্রহণ করেনি। আকাশের গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র স্বেচ্ছামতো নিশ্চিন্ত মনে স্ব স্ব কক্ষে পরিভ্রমণ করত। মানুষ তাদের গতিবিধি ও কার্যকলাপের উপর কড়া নজর রাখতে আরম্ভ করেন। আর্য বীরপুরুষরা ভারতভূমিতে পদার্পণ করে আদিম অনার্যদের বিন্ধ্যাচলের পরপারে খেলিয়ে দিয়েই ক্ষান্ত হয়নি, বরঞ্চ তাদের রাক্ষস, পিশাচ, দস্যু এইসব নাম দিয়ে কটূক্তি করছিলেন। মনে হয় সে যুগেও শত্রুর বিরুদ্ধে দুর্নাম রটাবার প্রথা পুরো দস্তুর প্রচলিত ছিল। তারপর একদিন অগস্ত্য মুনি কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে দক্ষিণ পথে অগস্ত্য যাত্রা করলেন, আর ফিরলেন না। রাক্ষস ও পিশাচরা তাকে কাঁচা খেয়ে ফেলল কিনা সে কথা আর পুরাণে উল্লেখ নেই। যাই হোক, তারপর থেকে অন্যান্য আর্য বীররাও বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে উঁকি ঝুঁকি মারতে লাগলেন। দুইজন নবীন আর্য যোদ্ধা সৈন্য সামন্ত নিয়ে দক্ষিণ পথে অনেক দূর অগ্রসর হয়েছিলেন এবং দেখে শুনে খানিকটা উর্বর ভূভাগ থেকে কৃষ্ণকায় দস্যু তস্করদের তাড়িয়ে দিয়ে স্বরাজ্য স্থাপন করেছিলেন। তো এই আর্য বীরপুরুষ দুটির নাম হল প্রদ্যুম্ন এবং মখবা। উভয়ের মধ্যে প্রচন্ড বন্ধুত্ব। আজকাল বন্ধুত্ব জিনিসটা তেমন তেজ নেই। ইয়ার্কি দেওয়ার জন্য বন্ধুকে প্রয়োজন হয়। সেকালে দস্যু ও রাক্ষস দ্বারা পরিবেষ্টিত হয়ে বন্ধুত্ব পুরো মাত্রায় বিস্ফোরিত হতো। দুই বন্ধুর যৌথ বাহুবলে রাজ্য স্থাপিত হল। কিন্তু প্রশ্ন উঠল, রাজা হবে কে? প্রদ্যুম্ন বললেন, মখবা তুই রাজা হ, আমি সেনাপতি হব। আর মখবা বললেন, তুই রাজা হ, আমি সেনাপতি। সমস্যার কিন্তু সমাধান হল না। এদিকে নবলব্ধ রাজ্যটি এতই ছোট যে ভাগাভাগি করতে গেলে আর কিছুই থাকে না। প্রজা ভাগাভাগি করলেও শক্তি ক্ষয় অনিবার্য। চারিদিকে শত্রু ওত পেতে বসে আছে। বন্ধু দুজন বড়ই ভাবিত হয়ে পড়লেন। একদিন রাত্রে আকাশে গোল চাঁদ শোভা পাচ্ছিল, অর্থাৎ পূর্ণিমার রাত্রি।
প্রস্তর নির্মিত উঁচু দুর্গের চূড়ায় দুই বন্ধু কপালে চিন্তার ভাঁজ নিয়ে বসেছিলেন। মঘবা তার খয়েরি দাড়ির মধ্যে ঘন ঘন আঙুল চালাতে চালাতে মুক্ত ছাদে পায়চারি করছিলেন। প্রকাণ্ড সন্ডা চেহারা, নীল চোখ, মুগুরের মতো দৃঢ় ও নিরেট দেহ। চিন্তা করার অভ্যাস তার বিশেষ ছিল না, তাই দুশ্চিন্তা উপস্থিত হলেই তিনি নিজের দাড়ি ধরে টানাটানি করতেন। প্রদ্যুম্নের চেহারাখানা অপেক্ষাকৃত ছোট, কিন্তু একই রকম নিরেট ও দৃঢ়। মাথায় সোনালি চুল, চোখের মনি গাঢ় নীল, দাড়ি নেই। গলা চুলকাতো বলে তরোয়ালের ডগা দিয়ে দাড়ি কেটে ফেলতেন। কেবল এক জোড়া সূক্ষ্ম গোঁফ ছিল। এই গোঁফে আঙুল চালাতে চালাতে প্রদ্যুম্ন বাইরের পাঁচিলে ঠেস দিয়ে চাঁদের দিকে ভ্রুকুটি করে তাকিয়েছিল। চাঁদ কিন্তু হাসছিল। তাদের যে গুরুতর বিপদ এসেছে পঞ্জিকা না থাকায় সে পূর্বাভাস পায়নি। হঠাৎ মঘবা বললেন, একটা মতলব মাথায় এসছে। প্রদ্যুম্ন, আয় পাঞ্জা লড়ি। যে হারবে তাকেই রাজা হতে হবে। প্রদ্যুম্ন গোফের আড়ালে শ্লেষ হাস্য করলেন। জোচ্চুরির মতলব? গত যুদ্ধে আমার কবজি মচকে গেছে, জানিস না? ব্যর্থ হয়ে মঘবা আবার দাড়ি টানতে লাগলেন। শেষে বললেন, দুজনে রাজা হতে দোষ কি? প্রদ্যুম্ন বললেন, দুজনে রাজা হলে কে কার হুকুম মানবে? কে প্রজাদের হুকুম দেবে? তা বটে, তবে দুজনে রাজা হওয়া যায় পরপর। সে কিরকম? তুই কিছুদিন রাজা হলি, আমি সেনাপতি। তারপর আবার আমি রাজা হলাম আর তুই সেনাপতি, এই আর কি। মঘবা ভেবে বললেন, মন্দ কথা নয়। একদিন তুই রাজা, একদিন আমি। অত তাড়াতাড়ি রাজা বদল করলে গন্ডগোল হবে। গন্ডগোল কিসের? মনে কর আমি রাজা হয়ে তোকে হুকুম দিলাম, সেনাপতি, শুনেছি দক্ষিণে লম্বোদর রাক্ষসদের রাজ্যে রসালো নামে এক অতি সুন্দর ফল পাওয়া যায়। তুমি দ্রুত গিয়ে ওই ফল নিয়ে এসো, আমার খাবার ইচ্ছা হয়েছে। তুই ফল নিয়ে ফিরতে ফিরতে দিন কাবার হয়ে গেল। তুই রাজা হয়ে গেলি আর আমি সেনাপতি হয়ে গেলাম। তখন ফলটা খাবে কে? মঘবা বললেন, তাই তো দেখছি, বড়ই ফ্যাসাদ। মনে রাখতে হবে, আর্যরা তখনও স্থির হয়ে বসে জ্ঞান বিজ্ঞানের গবেষণা আরম্ভ করেনি। দু একজন ঋষি হঠাৎ মন্ত্রের সন্ধান পেয়ে চকিতে বিদ্যুৎ রেখার মতো এক একটা সূত্র বলে ফেলতেন। এই পর্যন্ত শীত, গ্রীষ্ম, বর্ষা এইরকম ঋতু পরিবর্তনের কথা মোটামুটি জানা থাকলেও সময়কে সপ্তাহ, মাস, বছরে ভাগ করার বুদ্ধি তখনও গজায়নি। সুতরাং প্রদ্যুম্ন ও মঘবা বড়ই ফাঁপড়ে পড়ে গেলেন। ওদিকে আকাশে চাঁদও ফাঁপড়ে পড়েছিল। প্রদ্যুম্ন তার দিকে ভ্রুকুটি করবার জন্য চোখ তুলতেই সবিস্ময়ে বলে উঠলেন, আরে আরে, এ কি? মঘবাও সেদিকে তাকালেন। দেখলেন আকাশ নির্মেঘ, কিন্তু চাঁদের শুভ্র মুখের উপর ধোঁয়ার ছায়া পড়েছে। করাল ছায়া ধীরে ধীরে চাঁদকে গ্রাস করার উপক্রম করেছে। দুই বন্ধুর মনে সশঙ্ক উত্তেজনার উৎপত্তি হল। ব্যাপারটা পূর্বে কয়েকবার দেখা থাকলেও সম্পূর্ণ স্বাভাবিক একটা প্রাকৃতিক ঘটনা বলে কখনোই সাব্যস্ত হয়নি। ভূমিকম্পের মতো অপ্রত্যাশিত একটা মহাদুর্যোগ বলেই বিবেচিত হয়। মঘবা দ্রুত এসে প্রদ্যুম্নের হাত চেপে ধরলেন। গাঢ় স্বরে ফিসফিস করে বললেন, চন্দ্রগ্রহণ। প্রদ্যুম্ন পাংশু মুখে বন্ধুকে আশ্বাস দিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু হয়নি। চাঁদ আবার মুক্ত হবে। ছেলেবেলায় একবার অঙ্গিরা ঋষির কাছে এই বিদ্যা শিখতে কয়েকবার গেছিলাম। তো বুড়ো একদিন বলেছিল আকাশে রাহু নামে একটা রাক্ষস আছে। সে মাঝে মাঝে চাঁদ সূর্যকে গিলে ফেলে, তো বেশিক্ষণ চেপে রাখতে পারে না। হ্যাঁ, আমিও 4-5 বার দেখেছি। আমিও মাঝে মাঝেই এরকম ঘটে। দুই বন্ধু হাত ধরাধরি করে দেখতে লাগলেন।
বিপন্ন চাঁদ যেন একটা তামাটে অজগরের পেটের ভিতর দিয়ে পিছন দিকে চলেছে। দুর্গের নিচে ভয়ার্ত জনগণ সমবেত হয়ে চিৎকার ও নানা প্রকার বাজনা বাজাতে লাগলো। দুষ্টু রাক্ষসরা নাকি এরকম বিকট শব্দ শুনলে ভয়ে পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে চাঁদের একটা চকচকে কোণ বেরিয়ে পড়ল। তারপর দেখতে দেখতে চাঁদ সম্পূর্ণ অক্ষত দেহে সহাস্য মুখে রাক্ষসের কবল থেকে বের হয়ে এলেন। সকলে উঁচু স্বরে মহা আনন্দ ধ্বনি করে উঠল। যাক, মজা গেল। প্রদ্যুম্ন বললেন, শুধু তাই নয়, আমাদের সমস্যারও সমাধান হয়েছে। কিরকম? শোনো, আজ থেকে তুমি রাজা হলে, আবার যখন চাঁদে গ্রহণ লাগবে তখন তোমার রাজত্বকাল শেষ হবে, আমি রাজা হব। এইভাবে চলতে থাকবে। মগবা ভেবে বললেন, মন্দ কথা নয়, কিন্তু প্রথমেই আমি রাজা হব কেন? যেহেতু বুদ্ধিটা আমি বের করেছি, এখন চললাম। কাল সকালে সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধযাত্রা করব। সেনাপতির আর কাজ কি? মহারাজ ইতিমধ্যে অপত্য নির্বিশেষে প্রজা পালন করতে থাকুন। মহারাজের জয় হোক। মুচকি হেসে প্রদ্যুম্ন দুর্ঘ শিখর থেকে নামবার উপক্রম করলেন। মগবা অত্যন্ত মুষড়ে পড়ে দাড়ি ধরে টানতে লাগলেন। মগবার মাথায় বড় বেশি বুদ্ধি খেলে না, কিন্তু এমন হঠাৎ করে তার মাথার মস্তিষ্করন্ধ্রে রাজ বুদ্ধির উদয় হল। তিনি গম্ভীর স্বরে বললেন, সেনাপতি প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন ফিরে এসে হাত জোড় করে দাঁড়ালেন। আজ্ঞা করুন মহারাজ। মহারাজ মগবা মেঘ মন্দ্র স্বরে বললেন, আজ্ঞা করিতেছি, কল্ল প্রাতে আমি সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধযাত্রা করিব। যতদিন না ফিরি তুমি অপত্য নির্বিশেষে প্রজা পালন করিতে থাকো। রাত্রি গভীর হয়েছে, এবার আমি রাজসজ্জায় শয়ন করিতে চলিলাম। প্রদ্যুম্নের দিকে একবার চোখ টিপে অট্টহাসি করতে করতে তিনি প্রস্থান করলেন। নবযৌবনের প্রধান ধর্ম এই যে জীবনটাকে গাম্ভীর্যের চশমার ভেতর দিয়ে সে দেখে না। জগৎ তার কাছে খেলার মাঠ, যুদ্ধ একটা সরস কৌতুক, প্রেম একটা মাদক উত্তেজনা। মহারাজ মগবা মহানন্দে অর্ধেক সৈন্য নিয়ে যুদ্ধ করতে চলে গেলেন। রাজ্যের দক্ষিণ সীমান্তে কোদণ্ড নামে এক অনার্য জাতি আছে। উদ্দেশ্য তাদের উৎপীড়ন করা। আধুনিক গণনায় যে সময়টাকে 3 মাস বলা চলে, অনুমান ততদিন পরে মগবা যুদ্ধ থেকে ফিরে এলেন। তার চুল ততদিনে রুক্ষ, গায়ের চামড়ার আবরণ ছিন্ন ভিন্ন, মুখে পরিতৃপ্ত বাসনার হাসি। এসেই তিনি প্রদ্যুম্নের পিঠে বাজ পড়ার মতো চপেটাঘাত করলেন। বললেন, কিরে, কেমন আছিস? প্রদ্যুম্ন বললেন, রোগা হয়ে গেছিস দেখছি। রাক্ষসদের মুলুকে কিছু খেতে পাসনি? তারপর আত্মসম্বরণ করে বললেন, মহারাজের জয় হোক, আর্যের সমস্ত সংবাদ শুভ। মগবা বললেন, মন্দ নয়, কোদণ্ড ব্যাটাদের খুব ঠকিয়েছি। শুধু তাই নয়, একটা মজার জিনিস এনেছি, দেখাবো, চল। বিজিত জাতির কাছ থেকে অপহৃত বহু বিচিত্র জিনিস একদল সৈনিকের রক্ষণায় ছিল। মগবা তাদের ইঙ্গিত করে রাজভবন অভিমুখে চললেন। যেতে যেতে প্রদ্যুম্নকে জিজ্ঞেস করলেন, তারপর রাজ্য কেমন চলছে? প্রজারা আনন্দে আছে? প্রজাদের আনন্দ সম্প্রতি বিলক্ষণ বেড়ে গেছে। কিরকম? আর্য যোদ্ধাদের প্রাণে রসের সঞ্চার হয়েছে। তারা অনার্য মেয়ে ধরে এনে পটাপট বিয়ে করে ফেলছে। মগবা উচ্চ স্বরে হেসে উঠলেন, তাই নাকি? রোগ ছোঁয়াচে দেখছি। প্রদ্যুম্ন মগবার প্রতি বক্র কটাক্ষ করলেন। মগবা বললেন, উপায় বাকি। এই দেশেই যখন বাস করতে হবে তখন আর্য রক্ত নিষ্কলুষ রাখা অসম্ভব। আর্যাবর্ত থেকে এত মেয়ে আমদানি করা চলে না।
বংশ রক্ষা করলেও নয়। সেই যে রাজ্য জয় করলাম তাদের জন্য। রাজা ও সেনাপতি মন্ত্রগৃহে গিয়ে বসলেন। সামন্ত, সচিব, শ্রেষ্ঠী, বিদূষক কেউই নেই, সুতরাং মন্ত্রণাগৃহ শূন্য। 4 জন সৈনিক একটা বড় বেতের পেটারি ধরে তাদের সামনে এনে রাখল। পেটারির মুখ ঢাকা, ভিতরে গুরুভার কোনো জিনিস আছে বলে মনে হয়। বিস্মিত মুখে প্রদ্যুম্ন বললেন, এর মধ্যে কি আছে? অজগর সাপ নাকি? মগবা হাত চালিয়ে সৈনিকদের বিদেয় করে হাসতে হাসতে পেটারির ঢাকা খুলে দিলেন। সাপুরের ঝাঁপি খোলা পেয়ে কালো সাপ যেমন ফনা তুলে দাঁড়ায়, তেমনি একটি নারী পেটারির মধ্যে থেকে উঠে দাঁড়ালো। তার নীলাঞ্জন চোখে ধিকি ধিকি বিদ্যুৎ। প্রদ্যুম্ন হতভম্ব হয়ে গেলেন। তার ব্যথিত মুখ থেকে বের হয়ে এলো, আরে কি, এ যে একটি মেয়ে। মগবা অট্টহাস্য করলেন, তারপর বললেন, কেমন মেয়ে, সুন্দর নয়? প্রদ্যুম্ন নীরবে বন্দিনীকে দেখতে লাগলেন। হালকা তামাটে গায়ের রং, ঘন চোখ, ঘন চুল, গায়ে এমন কিছু গয়নাগাঠি নেই। গলায় একটা বীজের মালা, হাতে শাঁখের অঙ্গদ, কানে ও খোপায় ফুল গোঁজা, কোমর থেকে হাঁটু পর্যন্ত একটা অদ্ভুত রঙের কাপড় জড়ানো। মগবা আবার জিজ্ঞেস করলেন, কি মনে হয় সুন্দর নয়? প্রদ্যুম্ন চমকে মগবার দিকে ফিরলেন। তারপর ভৎসনা স্বরে বললেন, তুই একটা আস্ত গোয়ার, যুদ্ধ থেকে মেয়ে ধরে আনলি, এখন একে দিয়ে কি করবি? একে দিয়ে যে দাসী কিঙ্করির কাজ চলবে না তা একবার দেখেই আর সংশয় থাকে না। মগবা বললেন, ঠিক করেছি, বিয়ে করব। প্রদ্যুম্ন চমকে উঠলেন, বিয়ে? হ্যাঁ, ওকে জানিস? কোদণ্ড রাজার মেয়ে। প্রদ্যুম্নের মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। মগবা বলতে লাগলেন, কোদণ্ডদের রাজপুরী দখল করে দেখলাম সকলে পালিয়েছে, কেবল এই মেয়েটা একা দাঁড়িয়ে আছে। ভারী ভালো লাগলো, অনেক কথা জিজ্ঞেসও করলাম, কিন্তু বিন্দু বিসর্গ বুঝতে পারল না। তাই পেটারি বন্ধ করে সাথে এনেছি। আর্য রাজার মহিষী হওয়ার যোগ্য মেয়ে বটে, কিন্তু আগে আর্য ভাষা শিখতে হবে, তারপর আমার পট্ট মহিষী করব। প্রদ্যুম্ন আর একবার যুবতীর দিকে ফিরে তাকালেন। সে তাদের কথাবার্তার মানে কিছুই বুঝতে পারেনি। কেবল তার চোখ দুটো একজনের মুখ থেকে আর একজনের মুখে যাতায়াত করছে। তার মুখে ভয় বা আশঙ্কার কোনো চিহ্নই নেই। আছে কেবল এই বর্বরদের কার্যকলাপ সম্পর্কে ঘৃণাপূর্ণ গর্বিত জিজ্ঞাসা। ভুরু দুটো খানিকটা কুঁচকে প্রদ্যুম্ন মগবার দিকে তাকালেন। অন্যায় করেছ মগবা, হাজার হোক রাজার মেয়ে, তাকে এভাবে ধরে আনা শিষ্টতা হয়নি। মগবা বললেন, বিয়ে করবার জন্য কন্যা হরণ করলে শিষ্টতা লঙ্ঘন হয় না। হয়, অরক্ষিত মেয়েকে ধরে আনা চোরের কাজ। এক্ষুনি একে ফিরত পাঠানো উচিত। তপ্ত কণ্ঠে মগবা বললেন, কখনোই না। তারপর আত্মসম্বরণ করে খানিকটা শান্ত গলায় বললেন, আমি মহারাজ মগবা তোমাকে আদেশ করছি, সেনাপতি প্রদ্যুম্ন, তুমি এই কন্যার যোগ্য বাসস্থানের ব্যবস্থা করো, যাতে সুখে থাকে অথচ পালাতে না পারে। মনে থাকে যেন কন্যা যদি পালায় তাহলে তার দায়িত্ব তোমার। প্রদ্যুম্ন একবার কয়েক মুহূর্তের জন্য বন্ধুর মুখের দিকে চাইলেন, তারপর হাত জোর করে মাথা নামিয়ে শুষ্ক গলায় বললেন, মহারাজের যেরূপ অভিরুচি। দুর্গের চূড়ায় একটা ঘরে ভাবী রাজমহিষীর বাসস্থান নির্দিষ্ট হল। কোদণ্ড কন্যা ঠোঁট চেপে ধীর পায়ে
সেই উপরের ঘরে প্রবেশ করলেন। কার্যত ঘরটা কারাগার হলেও জায়গাটা বেশ বড়সড়, সব সুবিধাই আছে, শুধু পালাবার অসুবিধা। মগবা হাসতে হাসতে প্রদ্যুম্নের পিঠে একটা মুঠো রেখে বললেন, রানীর মতো রানী পাওয়া গিয়েছে, কি বলো? প্রদ্যুম্ন বললেন, পরদিন সকালে কিন্তু গুরুতর সংবাদ এলো। কোদণ্ড দেশ থেকে সদ্য প্রত্যাগত নিরতিশয় নির্জীব একটি ভগ্নদূত জানালো যে রাজকন্যা হরণের কথা জানতে পেরে পলাতক কোদণ্ড জাতি আবার কাতারে কাতারে ফিরে এসছে এবং একেবারে ক্ষেপে গেছে। মগবা যে অল্প সংখ্যক আর্য সেনাকে থানা দেওয়ার জন্য রেখে এসেছিলেন, শত্রুর অতর্কিত ক্ষিপ্রতায় কচু কাটা হয়েছে। কেবল ভগ্নদূত কোনো রকমে পালিয়ে বেঁচেছে। পরিস্থিতি অতিশয় ভয়াবহ। শুনে প্রদ্যুম্ন চঞ্চল হয়ে উঠলেন। মহারাজ, অনুমতি দিন শালকদের টিট করিয়া আসি। মগবা কিন্তু রাজি হলেন না, বললেন, তা হয় না, টিট করতে হয় আমি করব। সৈন্য সাজিয়ে মগবা আবার বের হলেন। কিছু দূর গিয়ে ফিরে এসে প্রদ্যুম্নকে বললেন, ইতিমধ্যে মেয়েটাকে তুই আর্য ভাষা শেখাস। মনের রাগ গোপন করে প্রদ্যুম্ন বললেন, আচ্ছা। দু একদিনের মধ্যেই প্রদ্যুম্ন বুঝতে পারলেন অনার্য মেয়েটি অতিশয় মেধাবিনী। এর মধ্যে সে ভাঙা ভাঙা কথা বলতে আরম্ভ করল। তার নাম এলা। অনার্য নাম বটে, কিন্তু শুনতে ও বলতে খুব মিষ্টি। প্রদ্যুম্ন কয়েকবার উচ্চারণ করলেন, এলা এলা। বেশ তো। কথা বলতে শিখেই এলা প্রথম প্রশ্ন করল, ও লোকটা কে যে আমাকে ধরে এনেছে? প্রদ্যুম্ন বললেন, ও আমার বন্ধু। বন্ধু শব্দের ভাবার্থ বুঝতে এলার কিছু সময় লাগলো। শেষে বুঝতে পেরে সে নাক শিঁকতাল, তীব্র অবজ্ঞার গলায় বলল, তোমরা সবাই বর্বর। প্রদ্যুম্ন অবাক হয়ে গেলেন, ভাবলেন কি আশ্চর্য, আমরা বর্বর? ক্রমশ এলা আর্য ভাষায় কথা বলতে লাগলো। কোনো কথা বলতে বা বুঝতে তার বাধে না। একদিন জিজ্ঞেস করল, আমাকে এখানে ধরে রেখেছো কেন? প্রদ্যুম্ন ঢোক গিলে বললেন, আর্য ভাষা শেখাবার জন্য। এলা বলল, ছাই ভাষা আমি শিখে কি করব? প্রদ্যুম্ন একটু রসিকতা করে বললেন, প্রেমালাপ করার সুবিধা হবে। মহারাজ মগবা তোমাকে বিয়ে করবেন ঠিক করেছেন। এলা বসেছিল, ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ অপলক চোখে প্রদ্যুম্নের দিকে চেয়ে রইল। তারপর আবার বসে পড়ে নিশ্চিত স্বরে বলল, ওকে আমি বিয়ে করব না, বর্বর। প্রদ্যুম্ন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। মগবা দাড়ি রাখে বটে, কিন্তু লোক খারাপ নয়। এলা শুধু বলল, বর্বর। এমনি ভাবে দিন কাটতে লাগলো, কিন্তু মগবার দেখা নেই। তিনি কোদণ্ডদের টিট করলেন অথবা কোদণ্ডেরা তাকে টিট করল, কোনো সংবাদ নেই। প্রদ্যুম্ন উতলা হয়ে উঠলেন। দেখতে দেখতে 3 মাস পেরিয়ে গেল। একদিন সকালে প্রদ্যুম্ন এলার ঘরে ঢুকে দেখলেন এলা জানলার পাশে দাঁড়িয়ে বেনি খুলছে। প্রদ্যুম্নকে দেখে সে একবার ঘাড় ফেরালো, তারপর আবার বাইরের দৃশ্যের দিকে তাকিয়ে সাপের মতো বেনি মোচড়াতে লাগলো। প্রদ্যুম্ন গলা ঝাড়া দিলেন, কিন্তু কোনো ফল হলো না। তখন তিনি জানলার সামনে গিয়ে দাঁড়ালেন, আকাশের দিকে তাকালেন, নিচে উঁকি ঝুঁকি মারলেন, তারপর আবার গলা খাঁকারি দিয়ে বললেন, শীত আর নেই,
দেখবি গরম পড়তে আরম্ভ করেছে। এলা বলল, আজকাল দক্ষিণ থেকে যে হাওয়া বইছে তাকেই তোমরা বোধহয় মলয় সমীরণ বলো, আর যাবর্তে এ হাওয়া নেই। এলা তার দিকে গম্ভীর চোখ তুলে প্রশ্ন করল, দুদিন আসা হয়নি কেন? প্রদ্যুম্ন থতমত খেয়ে বললেন, ব্যস্ত ছিলাম। তোমার তো আর আর্য ভাষা শেখবার প্রয়োজন নেই, যা শিখেছ তাতেই আমাদের সকলের কান কেটে নিতে পারো। কিছুক্ষণ কোনো কথা হলো না। এলা চোখ নামিয়ে আবার বেনি বিনাতে লাগলো। শেষে প্রদ্যুম্ন আগের কথা জেরে টেনে বললেন, মখবা এসে পড়লে বাঁচা যায়, অনেকদিন হয়ে গেল, এখনো তার কোনো খবর নেই, দুর্ভাবনা হচ্ছে। এলা তিলমাত্র সহানুভূতি না দেখিয়ে নির্দয়ভাবে হাসল, বলল, তোমার মকবা আর ফিরবে না, আমার স্বজাতিরা তাকে শেষ করে ফেলেছে। ক্রুদ্ধ চোখে চেয়ে প্রদ্যুম্ন বললেন, মগবাকে শেষ করতে পারে এমন মানুষ দক্ষিণাত্যে নেই, সে মহাবীর। বর্বর। ওই বর্বরকেই তোমাকে বিয়ে করতে হবে। ভুরু কুঁচকে এলা বলল, তাই নাকি? আমার ইচ্ছের বিরুদ্ধে? তুমি তো বন্দিনী, তোমার আবার ইচ্ছা কি? প্রত্যেকটি শব্দ কেটে কেটে এলা উত্তর দিল, ইচ্ছের বিরুদ্ধে আমাকে বিয়ে করতে পারে এমন পুরুষ তোমাদের আর্যাবর্তে জন্মায়নি। এই বীজের মালা দেখছো? একটি বীজ দাঁতে চিবিয়ে আর আমাকে পাবে না। এলা 2 আঙুলে নিজের গলার বীজমালা তুলে দেখালো। প্রদ্যুম্ন সভয়ে বলে উঠলেন, হ্যাঁ, কি সর্বনাশ! বিষ! দাও, মালা আমায় দাও। এতদিন তোমাদের বন্দিনী হয়ে আছি, ভেবেছ আমি অসহায়া, তোমাদের খেলার পুতুল? তা নয়, যখন ইচ্ছে আমি মুক্তি পেতে পারি। প্রদ্যুম্ন অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, তবে খাওনি কেন? এলা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর গর্বিত স্বরে বলল, সে আমার ইচ্ছে। এই সময়ে জানলার বাইরে দূর উপত্যকায় শাঁখের আওয়াজ শোনা গেল। চমকে প্রদ্যুম্ন সেই দিকে তাকালেন। সীমান্তের বনানীর ভিতর দিয়ে ধৌজকেতনধারী আর্য সেনা ফিরে আসছে। ললাটের উপর করতলের আচ্ছাদন দিয়ে প্রদ্যুম্ন সেই দিকে তাকিয়ে রইলেন। তারপর গভীর নিঃশ্বাস ফেলে বললেন, যাক, বাঁচা গেল, মগবা ফিরেছে। প্রদ্যুম্ন তাড়াতাড়ি চলে যাওয়ার উপক্রম করলেন। পিছন থেকে এলার শান্ত কণ্ঠস্বর আসলো, আমিও বাঁচলাম, মুক্তি আর দেরি নেই। প্রদ্যুম্ন চকিতে ফিরে তাকালেন। এলা তেমনি দাঁড়িয়ে বেনি মোচড়াচ্ছে, তার মুখে ছুঁচ ফোটা প্রজাপতির মতো একটুখানি হাসি। প্রদ্যুম্ন তার কাছে ফিরে গিয়ে অনুনয়ের কণ্ঠে বললেন, এলা, ছেলে মানুষই করো না, মকবাকে বুঝতে সময় লাগে, বিয়ের পর বুঝবে তার মতো মানুষ হয় না। মিনতি করছি, ঝোঁকের মাথায় হঠাৎ কিছু একটা করে বসো না। এলা বলল, হঠাৎ কোনো কাজ করার অভ্যেস আমার নেই। আমি কোদণ্ড কন্যা, বর্বর নই। যদি মকবা বল প্রয়োগ করে আমায় বিবাহ করতে আসে, তবে তবে বিবাহের আসরেই আমি মুক্তি লাভ করব। মকবা বললেন, কোদণ্ডদের ভালো রকম কাবু করতে পারলাম না, খেপে গেলে বেটারা ভীষণ লড়ে। যা হোক, শেষ পর্যন্ত সন্ধি হয়েছে। প্রদ্যুম্ন প্রশ্ন করলেন, সন্ধির শর্ত কিরকম? মগবা উচ্চস্বরে হাসলেন, চমৎকার, অদ্ভুত জাত এই কোদণ্ডরা, আশ্চর্য তাদের রাজনীতি। জানিস, ওদের যাতে মেয়ে বাপের উত্তরাধিকারিণী হয়, ছেলে মামার সম্পত্তি পায়। শুনেছিস কখন?
মাথা নেড়ে প্রদ্যুম্ন বললেন, না, কিন্তু সন্ধির শর্ত কিরকম? শর্ত হচ্ছে এই, কোদণ্ডের রাজকন্যা অপহরণ করাতে তাদের মর্যাদায় বড় আঘাত লেগেছে। এই কলঙ্ক মোচনের একমাত্র উপায় কন্যাকে বিয়ে করা। বিয়ে না করলে তারা যুদ্ধ করবে, কিছুতেই শুনবে না। আর যদি বিয়ে করি তবে উত্তরাধিকার সূত্রে আমি কোদণ্ডের রাজা হব। গুরুতর শর্ত নয়। প্রদ্যুম্ন কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন, তারপর খানিকটা হেসে ধীরে ধীরে বললেন, গুরুতর বটে। মকবা বললেন, সুতরাং আর দেরি নয়, তাড়াতাড়ি কোদণ্ড কন্যাকে বিয়ে করে ফেলা দরকার। এটা ঠিক আছে তো? ঠিক আছে। আর্য ভাষা কেমন শিখল? শিখেছে, তাহলে। তবে কালই বিয়ে করবো। কিছুক্ষণ নীরব থেকে প্রদ্যুম্ন বললেন, কন্যার মতামত জানার প্রয়োজন নেই। একেবারে না, এই রাজকীয় ব্যাপার, এই কথা নচট চলবে না। সন্ধির শর্ত পালন করতেই হবে। সেই দিন গভীর রাতে প্রদ্যুম্ন চোরের মতো একলা মহলে প্রবেশ করলেন। আকাশে পূর্ণাবয়ব চাঁদের জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারিদিক। সেই জ্যোৎস্নার তলায় মাটিতে পড়ে এলা ঘুমাচ্ছে। ঘরে প্রদীপ নেই। নিঃশব্দে প্রদ্যুম্ন তার কাছে গেলেন, হাঁটু গেড়ে বসলেন তার পাশে। নিঃশ্বাস বন্ধ করে তার মুখের কাছে মুখ নিয়ে গেলেন। এলা ঘুমাচ্ছে, কিন্তু তার চোখের কোণ বেয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। স্বপ্নে এলা অবরুদ্ধ কণ্ঠে বলছে, প্রদ্যুম্ন, 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 আমি মরতে চাই না। তুমি কেমন মানুষ, কিছু বুঝতে পারো না? পরপর আমাকে উদ্ধার করো প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন। যে কাজ করতে এসেছিল তা করা হলো না। বীজের মালা এলার গলাতেই রইল। প্রদ্যুম্ন চোরের মতো নিঃশব্দে ফিরে গেল। পরদিন সূর্যাস্তের সাথে সাথে পূব দিকের আকাশে চাঁদ উঠল। মকবা রাত্রির জন্যই অপেক্ষা করছিলেন। বললেন, প্রদ্যুম্ন, এবার বিয়ের আয়োজন করো। রাজভবনের সামনে উন্মুক্ত প্রাঙ্গণে ধুনির মতো আগুন জ্বলে উঠল। অগ্নিসাক্ষ্য করে বিয়ে হবে। হোমাগ্নির আগে বরবধূর কাষ্ঠাসনের পিঠিকা সন্নিবেশিত হল। বিয়ের সংবাদ দুপুরের আগেই প্রচারিত হয়েছিল। উৎসুক জনতা প্রাঙ্গণে জড়ো হল। হাত দুটো বুকের সামনে ভাঁজ করে প্রদ্যুম্ন এক দৃষ্টে আগুনের দিকে তাকিয়েছিলেন। একবার বুকের ভিতর থেকে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মকবা এসে তার কাঁধে হাত রাখতে সে চমক ভাঙল। আগুন থেকে চোখ তুলে সামনে তাকালেন। সামনেই চাঁদ, গাছপালা ছাড়িয়ে এইমাত্র উপরে উঠেছে। প্রদ্যুম্ন সেই দিকে তাকিয়ে রইলেন। মকবা বললেন, রাত্রি হয়েছে, বিয়ের সময় উপস্থিত। তুই গিয়ে এবার বধূকে নিয়ে আয়। প্রদ্যুম্ন ধীরে ধীরে মকবার দিকে ফিরলেন। গম্ভীর কণ্ঠে বললেন, সেনাপতি মকবা। মকবা ভ্যাবাচাকা খেয়ে গেলেন। রাজা হওয়ার অভ্যাস তার প্রাণে এমনই বসে গেছিল যে প্রথমটা কিছুই বুঝতে পারলেন না। তারপর প্রদ্যুম্নের দৃষ্টি অনুসরণ করতেই চাঁদের দিকে তার চোখ পড়ল। আকাশ নির্মেঘ, কিন্তু চাঁদের সাদা মুখের উপর ধোঁয়ার ছায়া পড়েছে।
করাল ছায়া ধীরে ধীরে চাঁদকে গ্রাস করবার উপক্রম করেছে। প্রদ্যুম্ন বললেন, সেনাপতি মকবা, আমি বধূকে আনতে যাচ্ছি। সন্ধির শর্ত রক্ষার জন্যই আমি তাকে বিয়ে করব। ইতিমধ্যে তুমি প্রজামণ্ডলকে ব্যাপারটা বুঝিয়ে দাও। মকবা কিছুক্ষণ স্তম্ভের মতো নিশ্চল হয়ে রইলেন। তারপর তার প্রকাণ্ড অট্টহাস্য আকাশে বিদীর্ণ করে শোনা গেল। হঠাৎ হাসি থামিয়ে মকবা হাত জোড় করে বললেন, যে আজ্ঞে মহারাজ। এলা জানলার পাশে বসেছিল। প্রদ্যুম্ন ঘরে ঢুকতেই সে উঠে দাঁড়ালো। আমাকে নিতে এসেছো? হ্যাঁ রাজকুমারী, কোদণ্ডের সাথে আমাদের সন্ধি হয়েছে। তার শর্ত এই যে আর্য রাজা কোদণ্ড কন্যাকে বিয়ে করবেন। আমরা ধর্মত এই শর্ত পালন করতে বাধ্য। আর কিছু বলার আছে? সামান্যই। ঘটনাক্রমে আমি এখন আর্য রাজা, মকবা আমার সেনাপতি। সুতরাং বিয়ে করতে হলে তো আমাকেই করতে হবে। এলা কিছুক্ষণ বিস্ফারিত চোখে তাকিয়ে থেকে স্থির হলো। শেষে ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করল, কি বললেন? প্রদ্যুম্ন রাজকীয় গাম্ভীর্যের সাথে বললেন, আমাকে বিয়ে করতে হবে। এখন চট করিয়া স্থির করে ফেলো যে বিয়ে করবে না বীজ খাবে। স্বপ্নের অবরুদ্ধ আকুলতা এতক্ষণ বন্যার মতো নেমে এলো। ঘন চোখ দুটি ছাপিয়ে ঝরে পড়তে লাগলো। প্রদ্যুম্ন জানলার উপর উঠে বসলেন। গ্রহণ ছাড়তে এখনো দেরি আছে, ততক্ষণ তোমাকে ভেবে দেখার সময় দিলাম। বর্ষণের ভিতর দিয়ে বিদ্যুৎ চমকের মতো হাসি হেসে এলা বলল, এই গল্পটা লেখা হয় আজ থেকে ৭৬ বছর আগে, এবং গল্পে যে ঘটনার কথা লেখা আছে সেটা আজ থেকে ৩৫০০ বছর আগেকার। সে সময় মানুষ স্বভাবতই বাংলা ভাষায় কথা বলতো না। এই দীর্ঘ সময়ের ব্যবধান ধরার জন্য লেখক ভাষাকেও বেশ খানিকটা পিছিয়ে নিয়ে গেছিলেন। আমরা সেটাকে ৭৬ বছর এগিয়ে এনেছি। বাকিটা আমাদের এখতিয়ারের বাইরে। আগামী ৩০শে মার্চ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ১১৭তম জন্মদিন। সেই উপলক্ষে লেখকের আরেকটি গল্প শোনাতে চলেছি আমরা। ভালো থাকবেন। শুভরাত্রি। হাত জোড় করে মাথা নামিয়ে শুষ্ক গলায় বললেন, মহারাজের যেরূপ অভিরুচি। দুর্গের চূড়ায় একটা ঘরে ভাবী রাজমহিষীর বাসস্থান নির্দিষ্ট হল। কোদণ্ড কন্যা ঠোঁট চেপে ধীর পায়ে সেই উপরের ঘরে প্রবেশ করলেন। কার্যত ঘরটা কারাগার হলেও জায়গাটা বেশ বড়সড়। সব সুবিধাই আছে, শুধু পালাবার অসুবিধা। মকবা হাসতে হাসতে প্রদ্যুম্নের পিঠে একটা মুঠো রেখে বললেন, রানীর মতো রানী পাওয়া গিয়েছে, কি বলো? প্রদ্যুম্ন বললেন, পরদিন সকালে কিন্তু গুরুতর সংবাদ এলো। কোদণ্ড দেশ থেকে সদ্য প্রত্যাগত নিরতিশয় নির্জীব একটি ভগ্নদূত জানালো যে রাজকন্যা হরণের কথা জানতে পেরে পলাতক কোদণ্ড জাতি আবার কাতারে কাতারে ফিরে এসছে এবং একেবারে ক্ষেপে গেছে। মকবা যে অল্প সংখ্যক আর্য সেনাকে থানা দেওয়ার জন্য রেখে এসেছিলেন, শত্রুর অতর্কিত ক্ষিপ্রতায় কচু কাটা হয়েছে। কেবল ভগ্নদূত কোন রকমে পালিয়ে বেঁচেছে। পরিস্থিতি অতিশয় ভয়াবহ। শুনে প্রদ্যুম্ন চঞ্চল হয়ে উঠলেন। মহারাজ, অনুমতি দিন শালকদের টিট করিয়া আসি। মকবা কিন্তু রাজি হলেন না। বললেন, তা হয় না, টিট করতে হয় আমি করব।
সৈন্য সাজিয়ে মকবা আবার বের হলেন। কিছু দূর গিয়ে ফিরে এসে প্রদ্যুম্নকে বললেন, ইতিমধ্যে মেয়েটাকে তুই আর্য ভাষা শেখাস। মনের রাগ গোপন করে প্রদ্যুম্ন বললেন, আচ্ছা। দু একদিনের মধ্যেই প্রদ্যুম্ন বুঝতে পারলেন অনার্য মেয়েটি অতিশয় মেধাবিনী। এর মধ্যে সে ভাঙা ভাঙা কথা বলতে আরম্ভ করল। তার নাম এলা। অনার্য নাম বটে, কিন্তু শুনতে ও বলতে খুব মিষ্টি। প্রদ্যুম্ন কয়েকবার উচ্চারণ করলেন, এলা এলা। বেশ তো। কথা বলতে শিখেই এলা প্রথম প্রশ্ন করল, ও লোকটা কে যে আমাকে ধরে এনেছে? প্রদ্যুম্ন বললেন, ও আমার বন্ধু। বন্ধু শব্দের ভাবার্থ বুঝতে এলার কিছু সময় লাগলো। শেষে বুঝতে পেরে সে নাক সিঁটকাল, তীব্র অবজ্ঞার গলায় বলল, তোমরা সবাই বর্বর। প্রদ্যুম্ন অবাক হয়ে গেলেন। ভাবলেন, কি আশ্চর্য, আমরা বর্বর? ক্রমশ এলা আর্য ভাষায় কথা বলতে লাগলো। কোনো কথা বলতে বা বুঝতে তার বাধে না। একদিন জিজ্ঞেস করলো, আমাকে এখানে ধরে রেখেছো কেন? প্রদ্যুম্ন ঢোক গিলে বললেন, আর্য ভাষা শেখাবার জন্য। এলা বলল, ছাই ভাষা, আমি শিখে কি করব? প্রদ্যুম্ন একটু রসিকতা করে বললেন, প্রেম আলাপ করার সুবিধা হবে। মহারাজ মকবা তোমাকে বিয়ে করবেন ঠিক করেছেন। এলা বসেছিল, ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ অপলক চোখে প্রদ্যুম্নের দিকে চেয়ে রইল। তারপর আবার বসে পড়ে নিশ্চিত স্বরে বলল, ওকে আমি বিয়ে করব না, বর্বর। প্রদ্যুম্ন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। মকবা দাড়ি রাখে বটে, কিন্তু লোক খারাপ নয়। এলা শুধু বলল, বর্বর। এমনি ভাবে দিন কাটতে লাগলো, কিন্তু মগবার দেখা নেই। তিনি কোদণ্ডদের টিট করলেন অথবা কোদণ্ডেরা তাকে টিট করল, কোনো সংবাদ নেই। প্রদ্যুম্ন উতলা হয়ে উঠলেন। দেখতে দেখতে 3 মাস পেরিয়ে গেল। একদিন সকালে প্রদ্যুম্ন এলার ঘরে ঢুকে দেখলেন এলা জানলার পাশে দাঁড়িয়ে বেনি খুলছে। প্রদ্যুম্নকে দেখে সে একবার ঘাড় ফেরালো, তারপর আবার বাইরের দৃশ্যের দিকে তাকিয়ে সাপের মতো বেনি মোচড়াতে লাগলো। প্রদ্যুম্ন গলা ঝাড়া দিলেন, কিন্তু কোনো ফল হলো না। তখন তিনি জানলার সামনে গিয়ে দাঁড়ালেন, আকাশের দিকে তাকালেন, নিচে উঁকি ঝুঁকি মারলেন, তারপর আবার গলা খাঁকারি দিয়ে বললেন, শীত আর নেই, দেখবি গরম পড়তে আরম্ভ করেছে। এলা বলল, আজকাল দক্ষিণ থেকে যে হাওয়া বইছে তাকেই তোমরা বোধহয় মলয় সমীরণ বলো, আর যাবর্তে এ হাওয়া নেই। এলা তার দিকে গম্ভীর চোখ তুলে প্রশ্ন করল, 2 দিন আসা হয়নি কেন? প্রদ্যুম্ন থতমত খেয়ে বললেন, ব্যস্ত ছিলাম। তোমার তো আর আর্য ভাষা শেখবার প্রয়োজন নেই, যা শিখেছ তাতেই আমাদের সকলের কান কেটে নিতে পারো। কিছুক্ষণ কোনো কথা হলো না। এলা চোখ নামিয়ে আবার বেনি বিনাতে লাগলো। শেষে প্রদ্যুম্ন আগের কথা জেরে টেনে বললেন, মকবা এসে পড়লে বাঁচা যায়, অনেকদিন হয়ে গেল, এখনো তার কোনো খবর নেই, দুর্ভাবনা হচ্ছে। এলা তিলমাত্র সহানুভূতি না দেখিয়ে নির্দয়ভাবে হাসল, বলল, তোমার মকবা আর ফিরবে না, আমার স্বজাতিরা তাকে শেষ করে ফেলেছে।
ক্রুদ্ধ চোখে চেয়ে প্রদ্যুম্ন বললেন, মগবাকে শেষ করতে পারে এমন মানুষ দক্ষিণাত্যে নেই, সে মহাবীর। বর্বর। ওই বর্বরকেই তোমাকে বিয়ে করতে হবে। ভুরু কুঁচকে এলা বলল, তাই নাকি? আমার ইচ্ছের বিরুদ্ধে? তুমি তো বন্দিনী, তোমার আবার ইচ্ছা কি? প্রত্যেকটি শব্দ কেটে কেটে এলা উত্তর দিল, ইচ্ছের বিরুদ্ধে আমাকে বিয়ে করতে পারে এমন পুরুষ তোমাদের আর্যাবর্তে জন্মায়নি। এই বীজের মালা দেখছ? একটি বীজ দাঁতে চিব আর আমাকে পাবে না। এলা 2 আঙুলে নিজের গলার বীজমালা তুলে দেখালো। প্রদ্যুম্ন সভয়ে বলে উঠলেন, হ্যাঁ, কি সর্বনাশ! বিষ! দাও, মালা আমায় দাও। এতদিন তোমাদের বন্দিনী হয়ে আছি, ভেবেছ আমি অসহায়া, তোমাদের খেলার পুতুল? তা নয়, যখন ইচ্ছে আমি মুক্তি পেতে পারি। প্রদ্যুম্ন অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, তবে খাওনি কেন? এলা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর গর্বিত স্বরে বলল, সে আমার ইচ্ছে। এই সময়ে জানলার বাইরে দূর উপত্যকায় শাঁখের আওয়াজ শোনা গেল। চমকে প্রদ্যুম্ন সেই দিকে তাকালেন। সীমান্তের বনানীর ভিতর দিয়ে ধৌজকেতনধারী আর্য সেনা ফিরে আসছে। ললাটের উপর করতলের আচ্ছাদন দিয়ে প্রদ্যুম্ন সেই দিকে তাকিয়ে রইলেন। তারপর গভীর নিঃশ্বাস ফেলে বললেন, যাক, বাঁচা গেল, মগবা ফিরেছে। প্রদ্যুম্ন তাড়াতাড়ি চলে যাওয়ার উপক্রম করলেন। পিছন থেকে এলার শান্ত কণ্ঠস্বর আসলো, আমিও বাঁচলাম, মুক্তি আর দেরি নেই। প্রদ্যুম্ন চকিতে ফিরে তাকালেন। এলা তেমনি দাঁড়িয়ে বেনি মোচড়াচ্ছে, তার মুখে ছুঁচ ফোটা প্রজাপতির মতো একটুখানি হাসি। প্রদ্যুম্ন তার কাছে ফিরে গিয়ে অনুনয়ের কণ্ঠে বললেন, এলা, ছেলে মানুষই করো না। মকবাকে বুঝতে সময় লাগে, বিয়ের পর বুঝবে তার মতো মানুষ হয় না। মিনতি করছি, ঝোঁকের মাথায় হঠাৎ কিছু একটা করে বসো না। এলা বলল, হঠাৎ কোনো কাজ করার অভ্যেস আমার নেই। আমি কোদণ্ড কন্যা, বর্বর নই। যদি মকবা বল প্রয়োগ করে আমায় বিবাহ করতে আসে, তবে তবে বিবাহের আসরেই আমি মুক্তি লাভ করব। মকবা বললেন, কোদণ্ডদের ভালো রকম কাবু করতে পারলাম না। খেপে গেলে বেটারা ভীষণ লড়ে। যা হোক, শেষ পর্যন্ত সন্ধি হয়েছে। প্রদ্যুম্ন প্রশ্ন করলেন, সন্ধির শর্ত কিরকম? মকবা উচ্চস্বরে হাসলেন, চমৎকার, অদ্ভুত জাতেই কোদণ্ডরা। আশ্চর্য তাদের রাজনীতি। জানিস, ওদের যাতে মেয়ে বাপের উত্তরাধিকারিণী হয়, ছেলে মামার সম্পত্তি পায়। শুনেছিস কখনো? মাথা নেড়ে প্রদ্যুম্ন বললেন, না, কিন্তু সন্ধির শর্ত কিরকম? শর্ত হচ্ছে এই, কোদণ্ডের রাজকন্যা অপহরণ করাতে তাদের মর্যাদায় বড় আঘাত লেগেছে। এই কলঙ্ক মোচনের একমাত্র উপায় কন্যাকে বিয়ে করা। বিয়ে না করলে তারা যুদ্ধ করবে, কিছুতেই শুনবে না। আর যদি বিয়ে করি, তবে উত্তরাধিকার সূত্রে আমি কোদণ্ডের রাজা হব। গুরুতর শর্ত নয়। প্রদ্যুম্ন কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন, তারপর খানিকটা হেসে ধীরে ধীরে বললেন, গুরুতর বটে। মকবা বললেন, সুতরাং আর দেরি নয়, তাড়াতাড়ি কোদণ্ড কন্যাকে বিয়ে করে ফেলা দরকার। মেয়েটা ঠিক আছে তো? ঠিক আছে। আর্য ভাষা কেমন শিখল? শিখেছে ভালোই। তবে কালই বিয়ে করবো। কিছুক্ষণ নীরব থেকে প্রদ্যুম্ন বললেন, কন্যার মতামত জানার প্রয়োজন নেই।
একেবারে না, এই রাজকীয় ব্যাপার, এই কথা নচট চলবে না, সন্ধির শর্ত পালন করতেই হবে। সেই দিন গভীর রাতে প্রদ্যুম্ন চোরের মতো একলা মহলে প্রবেশ করলেন। আকাশে পূর্ণাবয়ব চাঁদের জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারিদিক। সেই জ্যোৎস্নার তলায় মাটিতে পড়ে এলা ঘুমাচ্ছে। ঘরে প্রদীপ নেই। নিঃশব্দে প্রদ্যুম্ন তার কাছে গেলেন, হাঁটু গেড়ে বসলেন তার পাশে। নিঃশ্বাস বন্ধ করে তার মুখের কাছে মুখ নিয়ে গেলেন। এলা ঘুমাচ্ছে, কিন্তু তার চোখের কোণ বেয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। স্বপ্নে এলা অবরুদ্ধ কণ্ঠে বলছে, প্রদ্যুম্ন, 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 আমি মরতে চাই না। তুমি কেমন মানুষ, কিছু বুঝতে পারো না? পরপর আমাকে উদ্ধার করো প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন। যে কাজ করতে এসেছিল তা করা হলো না। বীজের মালা এলার গলাতেই রইল। প্রদ্যুম্ন চোরের মতো নিঃশব্দে মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় midnighthorrorstation.in। শুনতে থাকুন আজকের গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে প্রাক জ্যোতিষ। যীশুখ্রিস্টের জন্মের ১৫০০ বছর আগের কথা। ভারতবর্ষের উত্তর দিকে তখন দ্রাবিড় সভ্যতার মানুষের বসবাস। ঠিক এই সময়ে খাইবার পাস দিয়ে মধ্য এশিয়ার এক যুদ্ধবাজ উন্নত জাতি ভারতবর্ষে প্রবেশ করতে থাকে। আদিম অধিবাসীদের যুদ্ধে হারিয়ে দিয়ে উত্তর ভারত দখল করে এরা। পরাজিত হয়ে আদি বাসিন্দারা বিন্ধ্য পর্বত নিয়ে দক্ষিণে চলে আসে। উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চল জুড়ে তৈরি হয় এক নতুন সাম্রাজ্য, আর্যাবর্ত। ভারতে প্রবেশের সময় আর্যদের প্রধান কাজ ছিল যুদ্ধ, কিন্তু একবার দেশ দখল হয়ে গেলে আর তাদের যুদ্ধের প্রয়োজন রইল না। ফলে তখন তারা স্থির হয়ে বসে জ্ঞান বিজ্ঞান আরোহণের চেষ্টা করলেন। এর কয়েক বছর আগে শুরু হবে আমাদের গল্প। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী অবলম্বনে মিডনাইট হরর স্টেশনে আজকের গল্প প্রাক জ্যোতিষ। আর্য, দ্রাবিড়, হুন, মঙ্গল, প্রত্যেক মৌলিক জাতির জীবনেই এমন একটা সময় আসে যেটাকে তার নবীন যৌবন বলা চলে। যখন তপ্ত যৌবনের দুর্দমনীয় অপরিণামদর্শিতায় তারা বহু অসম্ভব ও হাস্যকর প্রতিজ্ঞা করে বসে এবং শেষ পর্যন্ত সেই প্রতিজ্ঞা পালন করে ছাড়ে। যাদের আমরা আর্য জাতি বলে জানি, তাদের জীবনে এই নবীন যৌবন এসেছিল বোধহয় কুরুক্ষেত্র যুদ্ধেরও আগে। পাঁজি পুঁথি তখনও জন্মগ্রহণ করেনি। আকাশের গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র স্বেচ্ছামতো নিশ্চিন্ত মনে স্ব স্ব কক্ষে পরিভ্রমণ করত। মানুষ তাদের গতিবিধি ও কার্যকলাপের উপর কড়া নজর রাখতে আরম্ভ করেন। আর্য বীরপুরুষরা ভারতভূমিতে পদার্পণ করে আদিম অনার্যদের বিন্ধ্যাচলের পরপারে খেলিয়ে দিয়েই ক্ষান্ত হয়নি, বরঞ্চ তাদের রাক্ষস, পিশাচ, দস্যু এইসব নাম দিয়ে কটূক্তি করছিলেন।
মনে হয় সে যুগেও শত্রুর বিরুদ্ধে দুর্নাম রটাবার প্রথা পুরো দস্তুর প্রচলিত ছিল। তারপর একদিন অগস্ত্য মুনি কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে দক্ষিণ পথে অগস্ত্য যাত্রা করলেন, আর ফিরলেন না। রাক্ষস ও পিশাচরা তাকে কাঁচা খেয়ে ফেলল কিনা সে কথা আর পুরাণে উল্লেখ নেই। যাই হোক, তারপর থেকে অন্যান্য আর্য বীররাও বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে উঁকি ঝুঁকি মারতে লাগলেন। দুইজন নবীন আর্য যোদ্ধা সৈন্য সামন্ত নিয়ে দক্ষিণ পথে অনেক দূর অগ্রসর হয়েছিলেন এবং দেখে শুনে খানিকটা উর্বর ভূভাগ থেকে কৃষ্ণকায় দস্যু তস্করদের তাড়িয়ে দিয়ে স্বরাজ্য স্থাপন করেছিলেন। তো এই আর্য বীরপুরুষ দুটির নাম হল প্রদ্যুম্ন এবং মখবা। উভয়ের মধ্যে প্রচন্ড বন্ধুত্ব। আজকাল বন্ধুত্ব জিনিসটা তেমন তেজ নেই, ইয়ার্কি দেওয়ার জন্য বন্ধুকে প্রয়োজন হয়। সেকালে দস্যু ও রাক্ষস দ্বারা পরিবেষ্টিত হয়ে বন্ধুত্ব পুরো মাত্রায় বিস্ফোরিত হতো। দুই বন্ধুর যৌথ বাহুবলে রাজ্য স্থাপিত হল। কিন্তু প্রশ্ন উঠল, রাজা হবে কে? প্রদ্যুম্ন বললেন, মখবা তুই রাজা হ, আমি সেনাপতি হব। আর মখবা বললেন, তুই রাজা হ, আমি সেনাপতি। সমস্যার কিন্তু সমাধান হলো না। এদিকে নবলব্ধ রাজ্যটি এতই ছোট যে ভাগাভাগি করতে গেলে আর কিছুই থাকে না। প্রজা ভাগাভাগি করলেও শক্তি ক্ষয় অনিবার্য। চারিদিকে শত্রু ওত পেতে বসে আছে। বন্ধু দুজন বড়ই ভাবিত হয়ে পড়লেন। একদিন রাত্রে আকাশে গোল চাঁদ শোভা পাচ্ছিল, অর্থাৎ পূর্ণিমার রাত্রি। প্রস্তর নির্মিত উঁচু দুর্গের চূড়ায় দুই বন্ধু কপালে চিন্তার ভাঁজ নিয়ে বসেছিলেন। মখবা তার খয়েরি দাড়ির মধ্যে ঘন ঘন আঙুল চালাতে চালাতে মুক্ত ছাদে পায়চারি করছিলেন। প্রকাণ্ড সন্ডা চেহারা, নীল চোখ, মুগুরের মতো দৃঢ় ও নিরেট দেহ। চিন্তা করার অভ্যাস তার বিশেষ ছিল না, তাই দুশ্চিন্তা উপস্থিত হলেই তিনি নিজের দাড়ি ধরে টানাটানি করতেন। প্রদ্যুম্নের চেহারাখানা অপেক্ষাকৃত ছোট, কিন্তু একই রকম নিরেট ও দৃঢ়। মাথায় সোনালি চুল, চোখের মনি গাঢ় নীল, দাড়ি নেই। গলা চুলকাতো বলে তরোয়ালের ডগা দিয়ে দাড়ি কেটে ফেলতেন। কেবল এক জোড়া সূক্ষ্ম গোঁফ ছিল। এই গোঁফে আঙুল চালাতে চালাতে প্রদ্যুম্ন বাইরের পাঁচিলে ঠেস দিয়ে চাঁদের দিকে ভ্রুকুটি করে তাকিয়েছিল। চাঁদ কিন্তু হাসছিল। তাদের যে গুরুতর বিপদ এসেছে পঞ্জিকা না থাকায় সে পূর্বাভাস পায়নি। হঠাৎ মখবা বললেন, একটা মতলব মাথায় এসছে। প্রদ্যুম্ন, আয় পাঞ্জা লড়ি। যে হারবে তাকেই রাজা হতে হবে। তাদের উৎপীড়ন করা। আধুনিক গণনায় যে সময়টাকে 3 মাস বলা চলে, অনুমান ততদিন পরে মখবা যুদ্ধ থেকে ফিরে এলেন। তার চুল ততদিনে রুক্ষ, গায়ের চামড়ার আবরণ ছিন্ন ভিন্ন, মুখে পরিতৃপ্ত বাসনার হাসি। এসেই তিনি প্রদ্যুম্নের পিঠে বাজ পড়ার মতো চপেটাঘাত করলেন। বললেন, কিরে, কেমন আছিস? প্রদ্যুম্ন বললেন, রোগা হয়ে গেছিস দেখছি, রাক্ষসদের মুলুকে কিছু খেতে পাসনি? তারপর আত্মসম্বরণ করে বললেন, মহারাজের জয় হোক, আর্যের সমস্ত সংবাদ শুভ। মখবা বললেন, মন্দ নয়, কোদণ্ড ব্যাটলাদের খুব ঠকিয়েছি। শুধু তাই নয়, একটা মজার জিনিস এনেছি, দেখাবো, চল। বিজিত জাতির কাছ থেকে অপহৃত বহু বিচিত্র জিনিস একদল সৈনিকের রক্ষণায় ছিল। মখবা তাদের ইঙ্গিত করে রাজভবন অভিমুখে চললেন। যেতে যেতে প্রদ্যুম্নকে জিজ্ঞেস করলেন, তারপর রাজ্য কেমন চলছে? প্রজারা আনন্দে আছে? প্রজাদের আনন্দ সম্প্রতি বিলক্ষণ বেড়ে গেছে। কিরকম? আর্য যোদ্ধাদের প্রাণে রসের সঞ্চার হয়েছে। তারা অনার্য মেয়ে ধরে এনে পটাপট বিয়ে করে ফেলছে।
মগবা উচ্চ স্বরে হেসে উঠলেন। তাই নাকি? রোগ ছোঁয়াচে দেখছি। প্রদ্যুম্ন মগবার প্রতি বক্র কটাক্ষ করলেন। মগবা বললেন, উপায় বাকি। এই দেশেই যখন বাস করতে হবে তখন আর্য রক্ত নিষ্কলুষ রাখা অসম্ভব। আর্যাবর্ত থেকে এত মেয়ে আমদানি করা চলে না, বংশ রক্ষা করলেও নয়। এই যে রাজ্য জয় করলাম, কাদের জন্য? রাজা ও সেনাপতি মন্ত্রগৃহে গিয়ে বসলেন। সামন্ত, সচিব, শ্রেষ্ঠী, বিদূষক কেউই নেই, সুতরাং মন্ত্রণাগৃহ শূন্য। 4 জন সৈনিক একটা বড় বেতের পেটারি ধরে তাদের সামনে এনে রাখল। পেটারির মুখ ঢাকা, ভিতরে গুরুভার কোনো জিনিস আছে বলে মনে হয়। বিস্মিত মুখে প্রদ্যুম্ন বললেন, এর মধ্যে কি আছে? অজগর সাপ নাকি? মগবা হাত চালিয়ে সৈনিকদের বিদেয় করে হাসতে হাসতে পেটারির ঢাকা খুলে দিলেন। সাপুরের ঝাঁপি খোলা পেয়ে কালো সাপ যেমন ফনা তুলে দাঁড়ায়, তেমনি একটি নারী পেটারির মধ্যে থেকে উঠে দাঁড়াল। তার নীলাঞ্জন চোখে ধিকি ধিকি বিদ্যুৎ। প্রদ্যুম্ন হতভম্ব হয়ে গেলেন। তার ব্যথিত মুখ থেকে বের হয়ে এলো, আরে কি, এ যে একটি মেয়ে। মগবা অট্টহাস্য করলেন, তারপর বললেন, কেমন মেয়ে, সুন্দর নয়? প্রদ্যুম্ন নীরবে বন্দিনীকে দেখতে লাগলেন। হালকা তামাটে গায়ের রং, ঘন চোখ, ঘন চুল, গায়ে এমন কিছু গয়নাগাঠি নেই। গলায় একটা বীজের মালা, হাতে শাঁখের অঙ্গদ, কানে ও খোপায় ফুল গোঁজা, কোমর থেকে হাঁটু পর্যন্ত একটা অদ্ভুত রঙের কাপড় জড়ানো। মগবা আবার জিজ্ঞেস করলেন, কি মনে হয়, সুন্দর নয়? প্রদ্যুম্ন চমকে মগবার দিকে ফিরলেন। তারপর ভৎসনা স্বরে বললেন, তুই একটা আস্ত গোয়ার, যুদ্ধ থেকে মেয়ে ধরে আনলি, এখন একে দিয়ে কি করবি? একে দিয়ে যে দাসী কিঙ্করির কাজ চলবে না তা একবার দেখেই আর সংশয় থাকে না। মগবা বললেন, ঠিক করেছি, বিয়ে করব। প্রদ্যুম্ন চমকে উঠলেন, বিয়ে? হ্যাঁ, ওকে জানিস? কোদণ্ড রাজার মেয়ে। প্রদ্যুম্নের মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। মগবা বলতে লাগলেন, কোদণ্ডদের রাজপুরী দখল করে দেখলাম সকলে পালিয়েছে, খালি মেয়েটা একা দাঁড়িয়ে আছে। ভারী ভালো লাগলো, অনেক কথা জিজ্ঞেসও করলাম, কিন্তু বিন্দু বিসর্গ বুঝতে পারলো না। তাই পেটারি বন্ধ করে সাথে এনেছি। আর্য রাজার মহিষী হওয়ার যোগ্য মেয়ে বটে, কিন্তু আগে আর্য ভাষা শিখতে হবে, তারপর আমার পট্ট মহিষী করব। প্রদ্যুম্ন আর একবার যুবতীর দিকে ফিরে তাকালেন। সে তাদের কথাবার্তার মানে কিছুই বুঝতে পারেনি। কেবল তার চোখ দুটো একজনের মুখ থেকে আর একজনের মুখে যাতায়াত করছে। তার মুখে ভয় বা আশঙ্কার কোনো চিহ্নই নেই। আছে কেবল এই বর্বরদের কার্যকলাপ সম্পর্কে ঘৃণাপূর্ণ গর্বিত জিজ্ঞাসা। ভুরু দুটো খানিকটা কুঁচকে প্রদ্যুম্ন মগবার দিকে তাকালেন। অন্যায় করেছ মগবা, হাজার হোক রাজার মেয়ে, তাকে এভাবে ধরে আনা শিষ্টতা হয়নি। মগবা বললেন, বিয়ে করবার জন্য কন্যা হরণ করলে শিষ্টতা লঙ্ঘন হয় না। হয়, অরক্ষিত মেয়েকে ধরে আনা চোরের কাজ। এক্ষুনি একে ফিরত পাঠানো উচিত। তপ্ত কণ্ঠে মগবা বললেন, কখনোই না। তারপর আত্মসম্বরণ করে খানিকটা শান্ত গলায় বললেন, আমি মহারাজ মগবা তোমাকে আদেশ করছি, সেনাপতি প্রদ্যুম্ন, তুমি এই কন্যার যোগ্য বাসস্থানের ব্যবস্থা করো, যাতে সুখে থাকে অথচ পালাতে না পারে। মনে থাকে যেন, কন্যা যদি পালায় তাহলে তার দায়িত্ব তোমার।
প্রদ্যুম্ন একবার কয়েক মুহূর্তের জন্য বন্ধুর মুখের দিকে চাইলেন। তারপর প্রদ্যুম্ন গোফের আড়ালে শ্লেষ হাস্য করলেন। জোচ্চুরির মতলব গত যুদ্ধে আমার কবজি মচকে গেছে, জানিস না? ব্যর্থ হয়ে মগবা আবার দাড়ি টানতে লাগলেন। শেষে বললেন, দুজনে রাজা হতে দোষ কি? প্রদ্যুম্ন বললেন, দুজনে রাজা হলে কে কার হুকুম মানবে? কে প্রজাদের হুকুম দেবে? তা বটে, তবে দুজনে রাজা হওয়া যায় পরপর। সে কিরকম? তুই কিছুদিন রাজা হলি, আমি সেনাপতি, তারপর আবার আমি রাজা হলাম আর তুই সেনাপতি, এই আর কি। মগবা ভেবে বললেন, মন্দ কথা নয়, একদিন তুই রাজা, একদিন আমি। অত তাড়াতাড়ি রাজা বদল করলে গন্ডগোল হবে। গন্ডগোল কিসের? মনে কর আমি রাজা হয়ে তোকে হুকুম দিলাম, সেনাপতি, শুনেছি দক্ষিণে লম্বোদর রাক্ষসদের রাজ্যে রসালো নামে এক অতি সুন্দর ফল পাওয়া যায়, তুমি দ্রুত গিয়ে ওই ফল নিয়ে এসো, আমার খাবার ইচ্ছা হয়েছে। তুই ফল নিয়ে ফিরতে ফিরতে দিন কাবার হয়ে গেল, তুই রাজা হয়ে গেলি আর আমি সেনাপতি হয়ে গেলাম, তখন ফলটা খাবে কে? মগবা বললেন, তাই তো দেখছি, বড়ই ফ্যাসাদ। মনে রাখতে হবে, আর্যরা তখনও স্থির হয়ে বসে জ্ঞান বিজ্ঞানের গবেষণা আরম্ভ করেনি। দু একজন ঋষি হঠাৎ মন্ত্রের সন্ধান পেয়ে চকিতে বিদ্যুৎ রেখার মতো এক একটা সূত্র বলে ফেলতেন। এই পর্যন্ত শীত, গ্রীষ্ম, বর্ষা এইরকম ঋতু পরিবর্তনের কথা মোটামুটি জানা থাকলেও সময়কে সপ্তাহ, মাস, বছরে ভাগ করার বুদ্ধি তখনও গজায়নি। সুতরাং প্রদ্যুম্ন ও মগবা বড়ই ফাঁপড়ে পড়ে গেলেন। ওদিকে আকাশে চাঁদও ফাঁপড়ে পড়েছিল। প্রদ্যুম্ন তার দিকে ভ্রুকুটি করবার জন্য চোখ তুলতেই সবিস্ময়ে বলে উঠলেন, আরে আরে, এ কি? মগবাও সেদিকে তাকালেন, দেখলেন আকাশ নির্মেঘ, কিন্তু চাঁদের শুভ্র মুখের উপর ধোঁয়ার ছায়া পড়েছে। করাল ছায়া ধীরে ধীরে চাঁদকে গ্রাস করার উপক্রম করেছে। দুই বন্ধুর মনে সশঙ্ক উত্তেজনার উৎপত্তি হলো। ব্যাপারটা পূর্বে কয়েকবার দেখা থাকলেও সম্পূর্ণ স্বাভাবিক একটা প্রাকৃতিক ঘটনা বলে কখনোই সাব্যস্ত হয়নি। ভূমিকম্পের মতো অপ্রত্যাশিত একটা মহাদুর্যোগ বলেই বিবেচিত হয়। মগবা দ্রুত এসে প্রদ্যুম্নের হাত চেপে ধরলেন, গাঢ় স্বরে ফিসফিস করে বললেন, চন্দ্রগ্রহণ। প্রদ্যুম্ন পাংশু মুখে বন্ধুকে আশ্বাস দিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু হয়নি, চাঁদ আবার মুক্ত হবে। ছেলেবেলায় একবার অঙ্গিরা ঋষির কাছে এই বিদ্যা শিখতে কয়েকবার গেছিলাম, তো বুড়ো একদিন বলেছিল আকাশে রাহু নামে একটা রাক্ষস আছে, সে মাঝে মাঝে চাঁদ সূর্যকে গিলে ফেলে, তো বেশিক্ষণ চেপে রাখতে পারে না। হ্যাঁ, আমিও 4-5 বার দেখেছি। আমিও মাঝে মাঝেই এরকম ঘটে। দুই বন্ধু হাত ধরাধরি করে দেখতে লাগলেন। বিপন্ন চাঁদ যেন একটা তামাটে অজগরের পেটের ভিতর দিয়ে পিছন দিকে চলেছে। দুর্গের নিচে ভয়ার্ত জনগণ সমবেত হয়ে চিৎকার ও নানা প্রকার বাজনা বাজাতে লাগলো। দুষ্টু রাক্ষসরা নাকি এরকম বিকট শব্দ শুনলে ভয়ে পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে চাঁদের একটা চকচকে কোণ বেরিয়ে পড়ল। তারপর দেখতে দেখতে চাঁদ সম্পূর্ণ অক্ষত দেহে সহাস্য মুখে রাক্ষসের কবল থেকে বের হয়ে এলেন। সকলে উঁচু স্বরে মহা আনন্দ ধ্বনি করে উঠল। যাক, মজা গেল। প্রদ্যুম্ন বললেন, শুধু তাই নয়, আমাদের সমস্যারও সমাধান হয়েছে। কিরকম? শোনো, আজ থেকে তুমি রাজা হলে, আবার যখন চাঁদে গ্রহণ লাগবে তখন তোমার রাজত্বকাল শেষ হবে, আমি রাজা হব, এইভাবে চলতে থাকবে। মগবা ভেবে বললেন, মন্দ কথা নয়, কিন্তু প্রথমেই আমি রাজা হব কেন? যেহেতু বুদ্ধিটা আমি বের করেছি,
এখন চললাম, কাল সকালে সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধযাত্রা করব। সেনাপতির আর কাজ কি? মহারাজ ইতিমধ্যে অবত্য নির্বিশেষে প্রজা পালন করতে থাকুন। মহারাজের জয় হোক। মুচকি হেসে প্রদ্যুম্ন দুর্ঘ শিখর থেকে নামবার উপক্রম করলেন। মঘবা অত্যন্ত মুষড়ে পড়ে দাড়ি ধরে টানতে লাগলেন। মঘবার মাথায় বড় বেশি বুদ্ধি খেলে না, কিন্তু এমন হঠাৎ করে তার মাথার মস্তিষ্করন্ত্রে রাজ বুদ্ধির উদয় হল। তিনি গম্ভীর স্বরে বললেন, সেনাপতি প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন ফিরে এসে হাত জোড় করে দাঁড়ালেন। আজ্ঞা করুন মহারাজ। মহারাজ মঘবা মেঘ মন্দ্র স্বরে বললেন, আজ্ঞা করিতেছি কল্ল প্রাতে আমি সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধযাত্রা করিব। যতদিন না ফিরি তুমি অবত্য নির্বিশেষে প্রজা পালন করিতে থাকো। রাত্রি গভীর হয়েছে, এবার আমি রাজসজ্জায় শয়ন করিতে চলিলাম। প্রদ্যুম্নের দিকে একবার চোখ টিপে অট্টহাসি করতে করতে তিনি প্রস্থান করলেন। নবযৌবনের প্রধান ধর্ম এই যে জীবনটাকে গাম্ভীর্যের চশমার ভেতর দিয়ে সে দেখে না। জগৎ তার কাছে খেলার মাঠ, যুদ্ধ একটা সরস কৌতুক, প্রেম একটা মাদক উত্তেজনা। মহারাজ মঘবা মহানন্দে অর্ধেক সৈন্য নিয়ে যুদ্ধ করতে চলে গেলেন। রাজ্যের দক্ষিণ সীমান্তে কোদণ্ড নামে এক অনার্য জাতি আছে। উদ্দেশ্য